আজকে আমরা 50টি গুরুত্বপূর্ণ কোশ্চেন নিয়ে আলোচনা করব ইলেকট্রিক্যাল টেকনোলজির। নেক্সট 50টি কোশ্চেন যেগুলো খুবই গুরুত্বপূর্ণ জিলেট এক্সাম 2020 এবং বিভিন্ন কম্পিটিটিভ এক্সামের জন্য খুবই গুরুত্বপূর্ণ। শুরু করা যাক। আচ্ছা, আগের দিন যারা বাকি 50টা কোশ্চেন দেখোনি তারা অবশ্যই দেখে নেবে। তো প্রথম কোশ্চেন শুরু করা যাক। প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ এটা হচ্ছে দু ভাগে ভাগ করা, একটা হচ্ছে প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ আর একটা হচ্ছে সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ। প্রাইমারি ডিস্ট্রিবিউশন ভোল্টেজ 3.3 kV, 6.6 kV, 11 kV, 33 kV অ্যাজ পার ইন্ডিয়ান স্ট্যান্ডার্ড রুল, IS রুল, যেগুলো ইন্ডাস্ট্রিয়াল সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়, লার্জ ইন্ডাস্ট্রি। আর সেকেন্ডারি ডিস্ট্রিবিউশন আবার দুটো টাইপের, একটা হচ্ছে 440 ভোল্ট और 415 ভোল্ট 3 ফেজ 4 এয়ার সিস্টেম, আর একটা হচ্ছে 220 ভোল্ট সিঙ্গেল ফেজ 2 এয়ার সিস্টেম। 440 ভোল্টটা SSI স্মল স্কেল ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ব্যবহার করা হয়, আর 240 ভোল্টটা ডোমেস্টিক সাপ্লাইয়ের ক্ষেত্রে ব্যবহার করা হয়। তারপর স্টার কানেকশনের ক্ষেত্রে লাইন ভোল্টেজ সমান √3 ইন্টু ফেজ ভোল্টেজ, আর লাইন কারেন্ট আর ফেজ কারেন্ট এটা সমান হয়। শুধু লাইন ভোল্টেজ সমান √3 ইন্টু ফেজ ভোল্টেজ, আর লাইন কারেন্ট ফেজ কারেন্ট সমান হয়। এটা মনে রাখতে হবে, যে কোনো ম্যাথমেটিক্যাল প্রবলেমের সময় পড়তে পারে। তো এবার ডেল্টা কানেকশনের ঠিক তার অপোজিট। ডেল্টা কানেকশনের ক্ষেত্রে ফেজ ভোল্টেজ সমান লাইন ভোল্টেজ, লাইন কারেন্ট সমান √3 ইন্টু ফেজ কারেন্ট। এটা হচ্ছে ডেল্টা কানেকশনের ক্ষেত্রে। এগুলো ওয়ারিং বিভিন্ন ধরনের হয়: ক্লিট ওয়ারিং, ব্যাটেন ওয়ারিং, ক্যাসিং ক্যাপিং ওয়ারিং, কনসিল্ড ওয়ারিং और কন্ডিউট ওয়ারিং, সারফেস ওয়ারিং, লেড শিট ওয়ারিং। ক্লিট ওয়ারিংটা হচ্ছে টেম্পোরারি ওয়ারিং, যেখানে ওপেন এয়ার ওয়ারিং, এটা হচ্ছে ক্লিট ওয়ারিং সাচ এজ পূজা প্যান্ডেলের ক্ষেত্রে ক্লিট ওয়ারিং ব্যবহার করা হয়। অ্যাডভান্টেজটা কি? অ্যাডভান্টেজ হচ্ছে ইজি টু ইনস্টলেশন, লেস এক্সপেন্সিভ, খরচ খুবই কম। ডিসঅ্যাডভান্টেজ রিস্ক অফ ফায়ার আর ইনসুলেশন ইজি টু ড্যামেজ। ব্যাটেন ওয়ারিংটা হচ্ছে, এটাও এক ধরনের ওপেন এয়ার ওয়ারিং, বাট ইনডোর ডোমেস্টিক ইনস্টলেশন, ঘরের ভিতরে। এখনকার দিনে এগুলো ইউজ করা হয়নি, এগুলো খুব আগেকার দিনে ইউজ করা হতো। ব্যাটেন ওয়ারিং হলো ক্যাসিং ক্যাপিং ওয়ারিং। ইট ইজ দ্য মোস্ট কমন টাইপ অফ ওয়ারিং ইউজড ফর ইনডোর অ্যান্ড ডোমেস্টিক ইনস্টলেশন। এটা হচ্ছে সাধারণ কমন টাইপ। এখনকার দিনে আমরা বেশিরভাগই ক্যাসিং ক্যাপিং ওয়ারিং দেখি। ক্যাসিং ক্যাপিং ওয়ারিংটা অনেক, যেগুলো দেখতেও খুব ভালো, ক্যাসিং ক্যাপিং ওয়ারিং। আর কনসিল্ড ওয়ারিংটা হচ্ছে ইট ইজ ইউজড ফর মডার্ন রেসিডেন্টাল বিল্ডিংয়ের ক্ষেত্রে কনসিল্ড ওয়ারিংটা ইউজ করা হয়। আগে বাড়ি আগে থেকে বানানো হয়ে গেলে তারপর ক্যাসিং ক্যাপিং ওয়ারিং, কিন্তু বাড়ি বানানোর সময় থেকে কনসিল্ড ওয়ারিং করা হয়। তারপর সারফেস ওয়ারিংটা হচ্ছে ইট ইজ ইউজড ফর মোটর লাইব্রেরি অ্যান্ড অডিটোরিয়াম। তারপর আছে বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার। আচ্ছা, আর একটা রয়ে গেছে লেড শিট ওয়ারিং হচ্ছে, এখানটায় লেড শিট কেবল ইউজ করা হয় এই ওয়ারিংয়ের ক্ষেত্রে। এই ওয়ারিং ব্যাটেন ওয়ারিংয়ের মতো, এটা হচ্ছে ইন্ডাস্ট্রির ক্ষেত্রে লেড শিট ওয়ারিং। এখানে লেডের সিসার একটা আস্তরণ থাকে কেবিলে, লেড শিট ওয়্যার ইউজ করা হয়। এগুলা ইন্ডাস্ট্রি পারপাসের ক্ষেত্রে ইউজ করা হয়, যেখানে টেম্পারেচার খুব বেশি, অ্যাটমসফিয়ারটা সাধারণ নয়, তো সেক্ষেত্রে লেড শিট ওয়ারিং ইউজ করা হয়। তারপরে আরসিসিবি, বিভিন্ন ধরনের সার্কিট ব্রেকার, যেমন আরসিসিবি, ইএলসি। আরসিসিবি হচ্ছে, আরসিসিবির ফুল ফর্ম
রেসিডুয়াল কারেন্ট সার্কিট ব্রেকার। আরসিসিবি হচ্ছে লো ভোল্টেজ অ্যান্ড লিকেজ ফল্ট প্রোটেকশনের ক্ষেত্রে আরসিসিবি ইউজ করা হয়। আর ইএলসিবি হচ্ছে আর্থ ফল্টের জন্য ইউজ করা হয় ইএলসিবি। ইএলসিবির ফুল ফর্ম হচ্ছে আর্থ লিকেজ সার্কিট ব্রেকার। এমসিবি মিনিয়েচার সার্কিট ব্রেকার। এটা হচ্ছে ওভার কারেন্ট ওভারলোড আর শর্ট সার্কিটের ক্ষেত্রে মিনিয়েচার সার্কিট ব্রেকার আর এমসিবি ইউজ করা হয়। আর এমসিসিবির ফুল ফর্ম হচ্ছে মোল্ডেড কেস সার্কিট ব্রেকার। এটা হচ্ছে সেম এমসিবির ফাংশন যা এমসিসিবির ফাংশন সেম, বাট হায়ার রেটিংয়ের ক্ষেত্রে এমসিসিবি ইউজ করা হয়। মোল্ডেড কেস সার্কিট ব্রেকার ইন্ডাস্ট্রির ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে বিভিন্ন ধরনের আর্থিং আছে, প্লেট আর্থিং, রড অর স্পাইক আর্থিং, ওয়্যার অর স্ট্রিপ আর্থিং। প্লেট আর্থিংটা ডোমেস্টিক ইনস্টলেশনের ক্ষেত্রে এগুলো কোথায় ইউজ করা হয় জাস্ট মনে রাখতে হবে, মানে এইসব ধরনের কোশ্চেনগুলো পরীক্ষায় দেয়। প্লেট আর্থিং হচ্ছে ইট ইজ ইউজড ফর ডোমেস্টিক ইনস্টলেশন। পাইপ আর্থিং ইট ইজ ইউজড ফর মোটর ইনস্টলেশন অ্যান্ড সাবস্টেশনের ক্ষেত্রে পাইপ আর্থিং ব্যবহার করা হয়। রড অর স্পাইক আর্থিংটা এটা হচ্ছে ট্রান্সমিশন লাইন অ্যান্ড ডিস্ট্রিবিউশন ভোল্টেজের ক্ষেত্রে রড অর স্পাইক আর্থিংটা ইউজ করা হয়। আর ওয়্যার অর স্ট্রিপ আর্থিংটা হিলি এরিয়ার ক্ষেত্রে, পাহাড়ি অঞ্চলের ক্ষেত্রে ইউজ করা হয়। তারপরে এবার বিভিন্ন ধরনের ইনস্ট্রুমেন্ট, অ্যামমিটার, ভোল্টমিটার। অ্যামমিটারটা কি? অ্যামমিটার একটা হচ্ছে লো রেজিস্ট্যান্স ইনস্ট্রুমেন্ট যেটা কারেন্ট মেজার করে। তারপরে এখানে কি বলা আছে, if known high value of resistance is connected series with the ammeter then it is used as a voltmeter। আচ্ছা, যদি একটা উচ্চমানের রোধ অ্যামমিটারের সঙ্গে শ্রেণী সমবায়ে যুক্ত করা হয় তাহলে সেটা ভোল্টমিটার হিসেবে ইউজ করা হয়। তারপরে কি আছে, ইফ কানেক্টেড প্যারালাল উইথ দ্য সাপ্লাই ইট উইল ড্র দ্য হেভি কারেন্ট অ্যান্ড the meter will burn out that is ammeter is connected across the load। আচ্ছা, অ্যামিটারটা লোডের অ্যাক্রসে কেন কানেক্ট করা হয়, প্যারালালে কেন কানেক্ট করা হয়নি? কারণ অ্যামিটারে আমরা কি জানি, লো রেজিস্ট্যান্স ইনস্ট্রুমেন্ট, তো অ্যামিটারের রেজিস্ট্যান্স খুবই লো। যদি প্যারালাল কানেকশানে অ্যামিটার ইউজ করা হয় তাহলে অ্যামিটারের রেজিস্ট্যান্স খুব কম হওয়ার কারণে অ্যাজ এ শর্ট সার্কিট হিসাবে আচরণ করবে, তো প্রচুর পরিমাণে কারেন্ট যাবে, তো অ্যামিটারটা পড়ে যেতে পারে। তাই অ্যামিটারটা সবসময় লোডের অ্যাক্রসে শ্রেণী সমবায়ের অ্যামিটার যোগ করা হয়। তারপরে the range of the ammeter can extend by the connecting a shunt very low resistance in the parallel with the ammeter। অ্যামিটারের রেঞ্জ বাড়ানো যায় একটা শান্ট অ্যামিটারের সমান্তরাল সমবায়ে একটা লো রেজিস্ট্যান্স যুক্ত করলে অ্যামিটারের রিডিংটা এক্সটেন্ড করা যায়। এগুলো জাস্ট মনে রাখতে হবে, এগুলো খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন। তারপরে কি আছে, the range of the voltmeter can be extended by the connecting high resistance। একটা ভোল্টমিটারের রেঞ্জটা বাড়ানো যায় একটা উচ্চমানের রোধ, হাই ভ্যালু অফ রেজিস্ট্যান্স শ্রেণী সমবায় যুক্ত করে, সিরিজে যুক্ত করে ভোল্টমিটারের রিডিংটা এক্সটেন্ড করা যায়। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল। এবার বিভিন্ন টাইপ অফ ইনস্ট্রুমেন্ট, একটা হচ্ছে পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল, পিএমএমসি টাইপ অফ ইনস্ট্রুমেন্ট। পার্মানেন্ট ম্যাগনেট মুভিং কয়েল অনলি ফর ডিসি সাপ্লাইয়ের ক্ষেত্রে ইউজ করা হয় পার্মানেন্ট ম্যাগনেট। আর বাকিগুলা মুভিং কয়েল ইনস্ট্রুমেন্ট এসি ডিসি বোথ, ডায়নামিটার টাইপ ইনস্ট্রুমেন্ট এসি ডিসি বোথ, হট ওয়্যার টাইপ ইনস্ট্রুমেন্ট বোথ এসি ডিসি, ইন্ডাকশন টাইপ এটা ইউজড অনলি এসি। ইলেকট্রোস্ট্যাটিক এটা হচ্ছে অনলি ডিসি ভোল্টেজ। তারপর
দ্য রেসিপ্রোকাল অফ দ্য পারমিয়াবিলিটি ইজ নোন অ্যাজ রিলাক্টেন্স, এটা আগের দিন বলা হয়েছে। পারমিয়াবিলিটির অনন্য কি? রিলাক্টেন্স। কিরশফ লজ, কিরশফ লজ ভ্যালিড ফর বোথ এসি ডিসি, কিরশফ ল এসি ডিসি দুইটোর জন্য অ্যাপ্লিকেবল। দ্য ইউনিট অফ দ্য এমএমএফ ম্যাগনেটোমোটিভ ফোর্স, এটাও বলা হয়েছে আগের দিন। ম্যাগনেটোমোটিভ ফোর্সের ইউনিট অ্যাম্পিয়ার টার্ন। এটি দ্য ফর্ম ফ্যাক্টর অফ এ সাইনোসয়েডাল এসি ভোল্টেজ। আচ্ছা, সাইনোসয়েডাল এসি ভোল্টেজের ক্ষেত্রে ফর্ম ফ্যাক্টরের মানটা কি? ফিক্সড, তার ভ্যালুটা হচ্ছে 1.11। দ্য ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স অফ দ্য টু রেজিস্ট্যান্স এ অ্যান্ড বি কানেক্টেড ইন প্যারালাল ইজ অলওয়েজ লেস দ্যান এ অ্যান্ড বি। এ আর বি যদি দুটা রেজিস্ট্যান্স হয়, তাদেরকে যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তাদের তুল্যাঙ্ক রোধ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্স সবসময় এ আর বি দুইটার থেকে অবশ্যই ছোট হবে। দ্য ফ্রিকোয়েন্সি অফ দ্য এসি ই ইজ ইকাল টু 100 সাইন 314t। ক্ষেত্রে ফ্রিকোয়েন্সিটা কত হবে? এরকম একটা সমীকরণ আছে, ই ইকাল টু 100 সাইন 314t। তো সেক্ষেত্রে আমরা ইকাল টু কি জানি? ইএম সাইন ওমেগা টি। ইএম মানে কি? ইএমটা এখানটা 100, সাইন ওমেগা টি, ওমেগা তাহলে 314, ওমেগা সমান আমরা কি জানি? 2πf। তাহলে এফ এর ভ্যালুটা ক্যালকুলেশন করলে আসবে 50 হার্জ। এরকম প্রবলেম থাকে জিলেটে। দ্য স্ট্রেংথ অফ দ্য ইলেকট্রোম্যাগনেট, ইলেকট্রোম্যাগনেটের ক্ষমতা ডিপেন্ডস আপন কার উপর ডিপেন্ড করে? কারেন্ট অ্যান্ড নাম্বার অফ টার্ন। তারপর দ্য রেটেড ভোল্টেজ ভি অ্যান্ড দ্য রেটেড ওয়াটেজ ডব্লু টু আস। রেটেড ভোল্টেজ আর রেটেড ওয়াটেজ দেওয়া আছে আমাদেরকে, তাহলে রেজিস্ট্যান্স বার করতে হবে। সেক্ষেত্রে কি ফর্মুলা আছে? আর ইজ ইকাল টু ভি স্কোয়ার বাই ডব্লু। When two resistance R1 and R2 are connected parallel, then the total resistance কি হবে? R1 into R2 divide by R1 plus R2, যেটা R1 और R2 থেকে ছোট হবে তুল্য রোধটা। The active network is contains one or more than, একটা অ্যাক্টিভ নেটওয়ার্ক কাকে বলে? যেখানে ওয়ান অর মোর দেন সোর্স অফ ইএমএফ প্রেজেন্ট থাকবে তাকেই বলা হয় অ্যাক্টিভ নেটওয়ার্ক। যে নেটওয়ার্কে একটা বা তার থেকে বেশি সোর্স অফ ইএমএফ প্রেজেন্ট থাকবে তাকেই বলা হয় অ্যাক্টিভ নেটওয়ার্ক। তারপরে কিরশফ সেকেন্ড ল, কিরশফ সেকেন্ড ল কার সঙ্গে রিলেটেড? রিলেটেড টু ভোল্টেজ অর মেশ অ্যানালাইসিস। এক্সামে আসতে পারে কিরশফ সেকেন্ড ল রিলেটেড টু কারেন্ট, ভোল্টেজ, পাওয়ার, নান অফ দ্য অ্যাবাভ। সেক্ষেত্রে ভোল্টেজ হবে। কিরশফ ফার্স্ট ল রিলেটেড টু কারেন্ট, আর কিরশফ ফার্স্ট ল হচ্ছে নোডাল অ্যানালাইসিস করা কিরশফ ফার্স্ট ল এর ক্ষেত্রে, আর সেকেন্ড ল এর ক্ষেত্রে মেশ অ্যানালাইসিস। 40 নম্বর অফ রেজিস্ট্যান্স of 40 ohm is connected to the parallel, then the equivalent resistance will be 1 ohm হবে। যদি 40 ওহম, 40টা রোধ 40 ওহম, প্রত্যেকটা রোধের মান হচ্ছে 40 ওহম, সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, তাহলে তুল্য রোধের মান হবে 1 ওহম। এটা মনে রাখতে হবে, মানে ক্যালকুলেশন করলে অনেক জটিল হয়ে যাবে। তো এটা সবসময় হয়, যদি 100 ওহম রোধ, 100টা রোধ প্রত্যেকটা যদি সমান্তরাল সমবায়ে যুক্ত করা হয়, সেক্ষেত্রেও রোধের মানে তুল্য রোধের মান 1। দ্য রেজিস্ট্যান্স অফ 10 ওহম ইজ কানেক্টেড টু এ স্টার কানেকশন। একটা 10 ওহম রেজিস্ট্যান্সগুলা, 10 ওহম রেজিস্ট্যান্স আছে স্টার কানেকশানে আছে। তো ডেল্টা কানেকশান করলে ডেল্টা কানেকশানে করলে তাদের রেজিস্ট্যান্সগুলো কী হবে? আমরা কি জানি? আর ডেল্টা ইজ ইকাল টু 3 ইন্টু আর স্টার। তো ইকুইভ্যালেন্ট ডেল্টা রেজিস্ট্যান্স হবে 30 ওহম। দ্য সাপ্লাই ভোল্টেজ অফ দ্য ডোমেস্টিক ইনস্টলেশন রিপ্রেজেন্ট। একটা ডোমেস্টিক ইনস্টলেশনের সাপ্লাই ভোল্টেজটা কি? আরএমএস ভ্যালু ডিপেন্ড করে। এই যে আমরা বলি 240 ভোল্ট এসি। আচ্ছা, 220 ভোল্ট এসি বড় না 220 ভোল্ট ডিসি বড়? অবভিয়াসলি 220 ভোল্ট এসি। কারণ কি? ডিসির ক্ষেত্রে আমরা জানি 220 ভোল্ট, ডিসির ক্ষেত্রে আমরা জানি ওটা ম্যাক্সিমাম ভ্যালু,
আর এসির ক্ষেত্রে আমরা জানি ওটা আরএমএস ভ্যালু, আরএমএস ম্যাক্সিমাম ভ্যালু পেতে হলে আরএমএস ভ্যালুর সঙ্গে √2 গুণ করতে হবে, অ্যাপ্রক্সিমেটলি 311 মতো আসবে। তো অবভিয়াসলি 220 ভোল্টে এসি বড়। কিরশফ ল ইজ ভ্যালিড ফর, এটা বলা হয়েছে বোথ এসি অ্যান্ড ডিসি। কিরশফ ল হচ্ছে এসি ও ডিসি দুইটার ক্ষেত্রে অ্যাপ্লিকেবল। ইফ দ্য ভোল্টেজ অফ দ্য সার্কিট ইজ রিডিউসড, ভোল্টেজটা রিডিউসড করা হলো হাফ, ভোল্টেজ অফ দ্য সার্কিট ইজ রিডিউসড টু হাফ অ্যান্ড দ্য রেজিস্ট্যান্স ইজ ডবলড, রেজিস্ট্যান্সটাকে ডবলড করা হলো, তাহলে কারেন্টটা কী হবে? কারেন্টস বিকামস 1/4 হবে। কারণ আমরা কি জানি ভি ইকাল টু আই আর অ্যাজ পার ওহমস ল। এক্ষেত্রে ভি ইজ ইকাল টু কি V/2, আর ইজ ইকাল টু 2R, সো আই ইজ ইকাল টু কি হবে I/4 হবে। তো তার লাস্ট কোশ্চেন, দ্য পাওয়ার লস ইন এ ইলেকট্রিক সার্কিট টেক প্লেস ডিউ টু অনলি রেজিস্ট্যান্স। পাওয়ার অনলি রেজিস্ট্যান্সের জন্যই পাওয়ার লস হয়। পাওয়ার লস কোশ্চেন আসতে পারে, দ্য পাওয়ার লস ইন এ সার্কিট ডিউ টু টেক প্লেস অন রেজিস্ট্যান্স, ক্যাপাসিট্যান্স, ইন্ডাকট্যান্স, অল অফ দ্য অ্যাবাভ। সেক্ষেত্রে রেজিস্ট্যান্সটাই অ্যান্সার হবে। এটা হচ্ছে মোস্ট ইম্পর্ট্যান্ট কোশ্চেন একটা। তারপরে টু ক্যাপাসিট্যান্স C1 অ্যান্ড C2 আর কানেক্টেড ইন সিরিজ দ্য ইকুইভ্যালেন্ট ক্যাপাসিট্যান্স। যদি দুটো ক্যাপাসিটারের মান C1 আর C2 শ্রেণী সমবায়ে যুক্ত আছে, তাদের তুল্য ক্যাপাসিট্যান্স কত হবে? তাদের তুল্য ক্যাপাসিট্যান্স হবে C1 ইন্টু C2 ডিভাইড বাই C1 প্লাস C2।